ফেব্রুয়ারি ৯ এ মাসেই দেশে আসছে অক্সফোর্ডের করোনা টিকার চালান। কারা পাবেন প্রথম ধাপে কাজ করছে কমিটি। আমাদের তো পেপার ফর্মালিটি তো মোটামুটি যা ছিল প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই সপ্তাহে টাকাও চলে যাবে। সরকারি হাসপাতালের পাশাপাশি মিলবে বেসরকারিতেও, নজর দিতে হবে অন্য উৎসেও। ৬ থেকে ৭ কোটি ভ্যাকসিন অন্যান্য সোর্স থেকে জোগাড় করার জন্য প্রস্তুত থাকতে হবে। ভারতের তৈরি টিকা কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন বিশেষজ্ঞ কমিটির। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ে সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা সেতুর কাজের মেয়াদ ফের বাড়ানো হলেও বাড়বে না খরচ, আশ্বস্ত করলেন প্রকল্প পরিচালক। সৌন্দর্য বাড়াতে সেতুর দুই প্রান্তে হচ্ছে 4টি স্তম্ভ। বর্ষার আগেই সরানো হবে রাজধানীর প্রায় 2200 কিলোমিটার কালভার্ট ও ড্রেনের ময়লা। খালের দায়িত্ব পেয়েই পান্থপথে দিনভর দক্ষিণ সিটির বর্জ্য অপসারণ। কৃষকের আপত্তির পরও দেশি পেঁয়াজের ভরা মৌসুমে ভারত থেকে আমদানি শুরু। হিলি সীমান্ত দিয়ে ঢুকছে দেশে, আবারও লাগামহীন ভোজ্য তেলের বাজার। এবং হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি। ধরা পড়েছে 3টি ব্লক। সুস্থতা কামনায় ক্রিকেটার রাজনীতিকদের টুইট। ফেব্রুয়ারি ৯ এ মাসেই ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার প্রথম চালানের 50 লাখ ডোজ দেশে আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর টানা 6 মাস 50 লাখ ডোজ করে আসবে। প্রথম ধাপে এই টিকা কারা পাবে তা নির্ধারণে কাজ করছে কমিটি। এদিকে শুধু অক্সফোর্ডের ওপর নির্ভরতা না করে ভবিষ্যতের জন্য অন্যান্য উৎস থেকে আনার জন্যও তৎপর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। যুক্তরাজ্যের পর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা ইতিবাচক সায় দিল ভারতও। আর এই টিকার 3 কোটি ডোজ পেতে এরই মধ্যে ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ, যা দেশে সরবরাহ করবে একটি বেসরকারি প্রতিষ্ঠান। দ্রুত টিকা আনার ক্ষেত্রে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা যেন না থাকে তা নিশ্চিত করা হবে বলে জানালেন নীতি নির্ধারকরা। আর চলতি মাসেই ভারত থেকে টিকার প্রথম চালানের 50 লাখ ডোজ দেশে আসার বিষয়ে আশাবাদী সরকার। এরপর আগামী 6 মাস প্রতি মাসে আসবে একই হারে টিকার ডোজ। জানুয়ারির শেষের দিকে আমি ভাবতাম যে হয়তো তারা ভ্যাকসিন দিবে, কিন্তু এখন আমি আশাবাদী আর একটু হয়েছি, তার আগেও আমরা পেয়ে যেতে পারি। আমাদের তো পেপার ফর্মালিটি তো মোটামুটি যা ছিল প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই সপ্তাহে টাকাও চলে যাবে। তবে সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার পাশাপাশি অন্যান্য টিকাগুলো হাতের নাগালে পেতে যেন তৎপরতার ঘাটতি না থাকে তা নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। ৬ থেকে ৭ কোটি ভ্যাকসিন অন্যান্য সোর্স থেকে জোগাড় করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা যখন ধাপে ধাপে ভ্যাকসিনগুলো পাবো দিতে থাকবো, যাতে আমাদের কোনো সময় এমন না হয় যে আমার ভ্যাকসিন শেষ আবার নতুন করে খুঁজতে হচ্ছে। সুপারভিশন মনিটরিং হয় খুবই কঠোরভাবে, নিয়মের যেন ব্যত্যয় না ঘটে। এখানে ঝুঁকি রয়ে গেছে যারা প্রভাবশালী ব্যক্তি, জাতীয় পর্যায়ের, স্থানীয় পর্যায়ের, তারা দেখা যাবে যে নিয়ম কানুনগুলো আছে, স্বাস্থ্য বিভাগ যখন এটা দিতে যাবে তখন তাদেরকে প্রভাবিত করে ভয়ভীতি দেখিয়ে প্রয়োজনে কিংবা কখনো কখনো ঘুষ দিয়ে তারা চেষ্টা করবে নিয়মের বাইরে টিকা নিতে। বিশেষজ্ঞরা বলছেন টিকা আসতে শুরু করলেও চলতি বছরই সবার টিকা নিশ্চিত করা সম্ভব হবে না। তাই টিকা আসলেও যেন স্বাস্থ্যবিধি মানাসহ অন্যান্য প্রতিরোধমূলক সুরক্ষায় কোনো ধরনের ঢিলেমি না আসে তা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারতের তৈরি করোনার ভ্যাকসিন কোভ্যাক্স জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির বিশেষজ্ঞ কমিটি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদনের পর নিজেদের ভ্যাকসিনের অনুমোদন দিল দেশটি। এদিকে ভারত জুড়ে শুরু হয়েছে অক্সফোর্ডের ভ্যাকসিনের পরীক্ষামূলক টিকাদান। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। ভারতে আনুষ্ঠানিকভাবে করোনা ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন না পেলেও ব্রিটেনের অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন কোভিশিল্ড জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে ভারতের বিশেষজ্ঞ প্যানেল। সেই ছাড়পত্র বিবেচনায় শিগগিরই ভারতে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
এর অংশ হিসেবে শনিবার সকাল থেকে ভারত জুড়ে একযোগে শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতি। 130 কোটি মানুষের এ দেশটিতে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার हर्षवर्धन। सारे देश में हो रहा है सर। वैक्सीन जो है वो फ्री होगी लोगों के लिए या उन्हें कीमत देनी पड़ेगी? दिल्ली में जैसे फ्री है, दिल्ली में नहीं सारे देश में फ्री हो। কোভিশিল্ড ভ্যাকসিন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বা কোইন এর মাধ্যমে মহড়া পর্যালোচনা করা হচ্ছে। এর আগে গেল বছরে 28 থেকে 29 ডিসেম্বর আসাম, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব ও গুজরাটে হয় ভ্যাকসিন প্রয়োগের এই মহড়া। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদনের পর নিজেদের তৈরি করোনা ভ্যাকসিন কোভিক্সেনের জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির বিশেষজ্ঞ কমিটি। খুব শিগগিরই এর প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ইউরোপের অন্যান্য দেশের মতো পর্তুগালেও বাড়ছে করোনার সংক্রমণ। এরই মধ্যে দেশটিতে শুরু হয়েছে করোনার টিকা কার্যক্রম। পর্তুগাল এবং ইউরোপের সবশেষ করোনা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে লিসবনে আছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিক। সাদিয়া, আপনি যেমনটি বলছিলেন, গোটা ইউরোপের যে করোনা পরিস্থিতি সেটির এখনো কোনো উন্নতি নেই। আমরা যতদূর জানি যে এই ভ্যাকসিন কার্যক্রম শুরু করার পরেও আমরা দেখেছি যে বড়দিন এবং এরপর নতুন বছরের উৎসব উদযাপন করেছে গোটা বিশ্ববাসী। তো ইউরোপে আমরা এই দুটি উৎসবকে কেন্দ্র করে যথেষ্ট সতর্ক অবস্থা দেখেছিলাম প্রত্যেকটি দেশের সরকারের মধ্যে। তারপরেও কিন্তু আজকে যেহেতু 2 তারিখ, অনেক দেশের সরকার আশঙ্কা করছে যেহেতু বিভিন্ন জায়গায় অননুমোদিত পার্টি হয়েছে, তো সেই পার্টিগুলোর পরে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু করোনা সংক্রমণ আবার বাড়তে পারে। আমরা যদি পর্তুগালের গত 24 ঘন্টায় পরিসংখ্যানটা দর্শকদের জানাই, এই মুহূর্তে 73 জন মানুষের মৃত্যু কিন্তু গত 24 ঘন্টায় হয়েছে নতুন করে আক্রান্ত, এবং আক্রান্তের সংখ্যাও কিন্তু 3200-এর বেশি। ঠিক একই রকমভাবে আমরা জার্মানিতেও দেখেছি যে 3 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং সেখানে আক্রান্তের সংখ্যা 12,500-এর বেশি। তো ঠিক একই রকমভাবে ফ্রান্স, নেদারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক এবং প্রত্যেকটি দেশে, ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশেরই কিন্তু নতুন করে যে সংক্রমণের যে বাড়তি প্রবণতা সেটি কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে। তো এর মধ্যে কিন্তু আমরা জানি যে অধিকাংশ দেশ 27 ডিসেম্বরের দিকে যে বায়োএনটেক ফাইজারের যে ভ্যাকসিনটি সেটি কিন্তু আমরা জানি যে এরই মধ্যে প্রয়োগ শুরু করেছে। তো এছাড়া আমরা জানি যে অক্সফোর্ডের যে অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটি সেটি কিন্তু খুব শীঘ্রই ইউরোপীয় ইউনিয়নের এরই মধ্যে কথা বলছে যুক্তরাজ্যের সাথে, যাতে খুব শীঘ্রই ইউরোপীয় ইউনিয়ন এই যে ভ্যাকসিনটি তারা আমদানি করে তাদের নাগরিকদের উপর প্রয়োগ করতে পারে। তো সে ব্যাপারে এখনও কথাবার্তা চলছে। তারপরে আমরা যদি বলি যে ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ার পরেও কিন্তু এখনও সংক্রমণ ঊর্ধ্বগতির দিকেই রয়েছে, কেননা ভ্যাকসিন কিন্তু সব মানুষের কাছে এখনও পৌঁছানো সম্ভব হচ্ছে না। প্রথম দিকে প্রত্যেকটি দেশই কিন্তু একরকম তাদের যে স্বাস্থ্য খাতে সংশ্লিষ্টদের সাথে যারা রয়েছেন তাদেরকে দিয়েই ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে এবং ধাপে ধাপে সাধারণ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার যে চেষ্টা সেটি তারা করছে। তবে ধারণা করা হচ্ছে যে অ্যাস্ট্রাজেনেকার এই যে ভ্যাকসিনটি, অক্সফোর্ডের গবেষকদের আবিষ্কৃত ভ্যাকসিনটি, সেটি প্রয়োগ করা শুরু হলে ভ্যাকসিনের যে কার্যক্রম সেটি গতি পাবে এবং সামনের দিনগুলিতে যে করোনার যে বাড়তির দিকে যাওয়ার প্রবণতা সেটিকে ধরে রাখা সক্ষম হবে। এবং সেই লক্ষ্যে কিন্তু ইউরোপ এবং ইউরোপের প্রত্যেকটি দেশের সরকার চেষ্টা করে যাচ্ছে। তো সাদি, এই ছিল আসলে পর্তুগাল থেকে বড়দিন এবং নতুন বছর উদযাপন পরবর্তী সময়ের করোনা সবশেষ খবর। সাদিয়া। পর্তুগাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক। চলচলে পানিতে সাদা পাথরের হাতছানি, নীল আকাশের ছায়া আর সবুজ পাহাড়ের অপরূপ সৌন্দর্যের টানে ছুটে চলা। আরেক দফা মেয়াদ বাড়ানো হলেও ব্যয় বাড়াতে হবে না পদ্মা সেতুর কাজে। এখন পর্যন্ত বরাদ্দ করা প্রায় 30,000 কোটি টাকাতেই শেষ করা যাবে পদ্মা সেতু। পাশাপাশি সেতুর কাজে ইচ্ছাকৃত কোনো দেরি হলে চীনের ঠিকাদার প্রতিষ্ঠানকে জরিমানা করারও পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। উত্তাল পদ্মায় হবে সেতু, দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে যুক্ত হবে পুরো দেশ। একটা সময় এটা শুধুই স্বপ্ন ছিল। কাজে হাত দেওয়ার পর শত জটিলতার মুখে বারবার পরিবর্তন হয়েছে পরিকল্পনা, বেড়েছে মেয়াদ, বেড়েছে বাজেটও।
শুরুতে 2007 সালে পদ্মা সেতুর ব্যয় ধরা হয়েছিল 10,161 কোটি 75 লাখ টাকা। তবে নকশা পরিবর্তন করে দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় 2011 সালে এই প্রকল্পের জন্য 20,507 কোটি 20 লাখ টাকার অনুমোদন দেওয়া হয়। 2016 সালে আরেক দফা বেড়ে দাঁড়ায় 28,793 কোটি 39 লাখ টাকা। সবশেষ 2018 সালের জুন মাসে বাড়ানো হয় আরও 1,400 কোটি টাকা। নদী শাসনের জন্য অতিরিক্ত ভূমি অধিগ্রহণ করতে শেষবার বাড়ানো হয় বরাদ্দ। মূল ডিপিপিতে 1,530 হেক্টর ভূমি অধিগ্রহণের কথা, কিন্তু নদী থেকে যে বালি তোলা হচ্ছে পরিবেশগত নীতিমালা মেনে তা নদীতে না ফেলে অন্যত্র জমিয়ে রাখার জন্য অতিরিক্ত এই ভূমির প্রয়োজন হয়। এবার আরেক দফা বাড়তে যাচ্ছে প্রকল্পের মেয়াদ, তবে এর জন্য বাড়তি কোনো বাজেট প্রয়োজন হবে না বলে নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক। আমরা তো অলরেডি গভর্নমেন্টের কাছে অনুমোদন নিয়েছি, ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে সময় বৃদ্ধি, আমরা সেই ইয়াতে এখনো আছি এবং আমাদের কাছে কোনো ইন্ডিকেশনও নাই যে বাড়বে। হ্যাঁ, হয়তো বাড়লে তো আমরা জানাবো, এটা গোপন কিছু তো থাকবে না। এখন পর্যন্ত পুরো প্রকল্পের বাজেট 30,193 কোটি 39 লাখ টাকা। নির্ধারিত সময়ের পরও কাজ করতে হওয়ায় বাংলাদেশ সরকারের কাছে নানা কারণ দেখিয়ে ক্ষতিপূরণ দাবি করেছে ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি। অন্যদিকে কাজে দেরি হওয়ার পিছনে তাদের কোনো গাফিলতি আছে কিনা সেটা খতিয়ে দেখে তাদের জরিমানা করার কথা ভাবছে সেতু মন্ত্রণালয়। তবে পরিস্থিতি যাই হোক না কেন কোনোভাবেই প্রকল্পের বাজেট বাড়ছে না বলে নিশ্চিত করেছে সেতু কর্তৃপক্ষ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এদিকে পদ্মা সেতুর সৌন্দর্য বাড়াতে 4টি স্তম্ভ করা হচ্ছে। মূল সেতুর শুরুতেই প্রথম পিলারের দুপাশে 2টি এবং শেষ প্রান্তে 42 নম্বর খুঁটির 2 পাশে আরও 2টি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে বলে জানায় সেতু কর্তৃপক্ষ। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। স্বপ্নের পদ্মা সেতু নকশা অনুযায়ী সেতুর 1 নম্বর ও 42 নম্বর খুঁটির উইংসের উপর বসবে স্মৃতিস্তম্ভ। সেতুর 42 নম্বর খুঁটির মধ্যে 2টি ডানা থাকবে। 42 নম্বর খুঁটির উপর 7F স্প্যান বসে 2018 সালের 29 জুন। পরবর্তীতে ডানা বের করে আনা হয়। আর 2020 সালের 21 নভেম্বর 1 নম্বর খুঁটির উপর বসে 1A স্প্যান। ডানার কাজ শেষ হলেই বসিয়ে দেওয়া হবে স্থাপনা। 42 নম্বর পিলার আর 1 নম্বর পিলার এই দুইটার মানে একটু দুই সাইডে বাতি রাখা হয়েছে। এখানে কোনো ডিজাইন স্ট্রাকচার আর কি কিছু করবে সৌন্দর্য ফুটে ওঠানোর জন্য। সৌন্দর্য বর্ধনের স্থাপনার বিষয়ে সেতু কর্তৃপক্ষের সাথে আর্কিটেক্টদের আলোচনা চলছে। আমরা আর্কিটেক্টের সাথে কাজ করতেছি, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছি কি করা যাবে এটা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। হ্যাঁ, এখন ধরেন আপনার এটা বললাম কোথায় কাজ করলাম কি হলো, আমরা তো অপশন নিয়ে কাজ করতেছি, তাই এটা আলটিমেটলি আমাদের কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করবে, তখন আমরা জানাইতে পারবো। মহামারী করোনার মধ্যেও স্বপ্নের পদ্মা সেতু এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। 22 মিটার প্রস্থের 4 লেন বিশিষ্ট এই সেতুর মাঝখানে এখন ডিভাইডারে কাজ চলছে। পূর্ণাঙ্গ অবকাঠামো দৃশ্যমানের পর সেতুটি দেখতে এসে অভিভূত লোকজন। খুবই ভালো লাগলো, খুবই রাস্তাঘাট খুবই সুন্দর, যাক মনের ইচ্ছা পূরণ হলো। পদ্মা সেতু দেখে আমাদের অনেক শান্তি লাগলো। আমার খুব ভালো লাগতেছে, নিজের দেশে নিজের কাজ করা খুব ভালো। 6.15 কিলোমিটার দীর্ঘ মূল সেতুর কাজের অগ্রগতি 91% বেশি। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। 32 বছর পর ওয়াসার কাছ থেকে দায়িত্ব পেয়ে ঢাকার খাল উদ্ধারে মাঠে নেমেছে দক্ষিণ সিটি। প্রথম দিন ঢাকার অন্যতম বড় পান্থপথ বক্স কালভার্টের 3টি মুখের বর্জ্য অপসারণ করা হয়। বর্ষার আগেই প্রধান 3টি খাল ও ড্রেন পরিষ্কার করে জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দেওয়ার কথাও জানায় তারা। দেখে মনে হবে ময়লার ভাগাড় থেকে কঠিন বর্জ্য উত্তোলন করা হচ্ছে, যেখানে রয়েছে গৃহস্থালী, ব্যবসায় কিংবা শিল্প কলকারখানার সব ধরনের বর্জ্য। তবে ভাগাড় নয়, এ হলো রাজধানীর ভিতর দিয়ে বয়ে চলা প্রায় 2200 কিলোমিটার কালভার্ট ও ড্রেনের ভিতরে জমে থাকা ময়লা, যা একসময় ছিল প্রবাহমান খাল। শনিবার সকাল থেকে তা পরিষ্কারে মাঠে নামে দক্ষিণ সিটি। সংস্থাটি জানায়, কারওয়ান বাজার থেকে পান্থপথ হয়ে রাসেল স্কয়ার পর্যন্ত বিস্তৃত কালভার্টটির প্রথমে 24টি মুখ পরিষ্কার করা হবে, যা করতে সময় লাগতে পারে সপ্তাহখানেক। পর্যায়ক্রমে অন্যান্য কালভার্ট ও ড্রেনের পাশাপাশি উদ্ধার করা হবে জিরানি, মান্ডা ও শ্যামপুর খাল। মুখ পরিষ্কার করলে হবে না,
আমাদের ভিতরে লোক প্রবেশ করাতে হবে, যন্ত্র প্রবেশ করাতে হবে, ক্রেন প্রবেশ করাতে হবে, আমাদের প্রেসার দিয়ে পানি দিতে হবে এবং সাকার মেশিন ব্যবহার করতে হবে, সাকশন করে উঠাতে হবে। এই কালভার্টের ভিতরে পড়েছে, কানেকশনের মুখগুলো বন্ধ হয়ে গেছে, এই কানেকশনে ওই মুখগুলোও ছুটাতে হবে। কালভার্টের উপরে কোনো বিল্ডিং বা স্থাপনা নাই, কিন্তু সীমানা নির্ধারণপূর্বক এটা নির্ধারণ করা যাবে। সংস্থাটি জানায় 3 মাসের ক্র্যাশ প্রোগ্রাম সফল হলে আগামী বর্ষায় ঢাকায় আর জলাবদ্ধতা সৃষ্টি হবে না। মার্চের মধ্যে আমরা কাজ শেষ করতে চাই, কারণ এপ্রিল থেকে বর্ষা শুরু হয়, যেন আমরা এপ্রিলের শুরু থেকে ঢাকা শহরকে জলাবদ্ধতা থেকে মুক্ত দিতে পারি। সে পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি। আশা করছি আমরা এর মধ্যে এই 3টা খাল এবং 2টা কালভার পরিপূর্ণভাবে আমরা পরিষ্কার করতে পারবো। 80-র দশকে প্রবাহমান খালের উপর দিয়ে এই কালভার্টগুলো করা হয়েছিল বলে জানায় দক্ষিণ সিটি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কৃষকের আপত্তির পরও দেশি পেঁয়াজের ভরা মৌসুমে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। হিলি স্থলবন্দর দিয়ে আজ বাংলাদেশে ঢুকছে প্রায় 22 টন। এই অবস্থায় লোকসানের শঙ্কায় আছেন কৃষক। আমদানি বন্ধের দাবি কৃষক নেতাদের। টানা 3.5 মাস বন্ধ থাকার পর শনিবার বিকেলে হিলি স্থলবন্দর দিয়ে প্রবেশ করে ভারতীয় পেঁয়াজ বোঝাই ট্রাক। এলসির কাগজপত্র যাচাই বাছাই শেষ হওয়ায় এদিন বাংলাদেশে আমদানি হয় 22 মেট্রিক টন পেঁয়াজ। হিলির ওপারে ভারতীয় অংশে অপেক্ষমান রয়েছে আরও 2টি ট্রাক। ট্রাক দুটিতে 40 মেট্রিক টন পেঁয়াজ রয়েছে বলে জানান আমদানিকারকরা। বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আমাদেরকে ফোন দিচ্ছে ক্রেতারা, তারা মাল কিনবে। আশা করি আমরা ভালো একটা কিছু ফল পাবো। ইন্দুর প্রদেশ থেকে আমাদের গাড়ি আসতে $250 এলসি, কিন্তু আমরা এখনো বিক্রি করতে পারিনি। এটা 25 থেকে 30 টাকা দাম বলতেছে পার্টিরা, কিন্তু আমাদের পড়তা 30 থেকে 32 টাকা। ভারত সরকার পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এমন খবরেই চিন্তিত হয়ে পড়েন দেশের কৃষকরা। লোকসানের শঙ্কায় ভরা মৌসুমে আমদানি না করার দাবি জানান তারা। একই দাবি কৃষক নেতাদেরও। কৃষকের ঘরে যখন পেঁয়াজ থাকে না, যখন বাজারে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হয়, সেই সময় সরকার পেঁয়াজ আমদানি করে দামটা কমাতে পারলে সেটা দেশের জন্য ভালো হতো, মানুষের জন্য ভালো হতো, কৃষকের জন্য ভালো হতো। আর এখন যখন কৃষক পেঁয়াজ তুলছে, সেই সময়কালে এই আমদানি বাস্তবে ব্যবসায়ীদের লাভবান করবে, কৃষকদেরকে ক্ষতিগ্রস্ত করবে। সরবরাহ কম থাকার অজুহাত দেখিয়ে গত বছরের 14 সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। আর 3 মাসেরও বেশি সময় পর বাংলাদেশে পেঁয়াজের ভরা মৌসুমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় দেশটি। সময় সংবাদ, হিলি। এদিকে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ার অজুহাতে লাগামহীন হয়ে পড়েছে দেশের ভোজ্য তেলের বাজার। প্রতিদিনই পাইকারি পর্যায়ে মন প্রতি দাম বাড়ছে 50 থেকে 60 টাকা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত বছরের নভেম্বর মাস থেকে শুরু হয় দেশের বাজারে ভোজ্য তেলের এই অস্থিরতা। প্রথম দিকের অজুহাত ছিল ভোজ্য তেল রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় উৎপাদন কমে যাওয়া, আর এটাকেই পুঁজি করে বেড়ে চলছে সব ধরনের তেলের দাম। খোলা তেল কেজি হিসেবে পরে 115 টাকা পাইকারি, আর লিটার হিসেবে পরে 115 টাকা লিটার আর কেজির মধ্যে 100 গ্রাম ডিফারেন্স। ওরা বলতেছে আন্তর্জাতিক মার্কেটে বাজার মালের কি শর্ট, সেই জন্য কি আর বুকিং বেশি, সেই জন্য এখন বাজার পর্যাপ্ত পরিমাণ চাহিদা আছে, সেই জন্য বাজারটা একটু বেড়ে গেছে। এখন তার সাথে যুক্ত হয়েছে বুকিং রেট বেড়ে যাওয়ার অজুহাত। গত 2 মাসে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের বুকিং রেট $300 থেকে $500 বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের বুকিংটা জ্যামিতিক হারে বাড়তেছে, আর ওখানে আপনার ওয়েদারের খুব খারাপ অবস্থা এবং এই করোনার জন্য মানুষ কাজ করতে পারে নাই। ইন্দোনেশিয়ায় আভ্যন্তরীণ চাহিদার কারণে ওরা ট্যাক্স আরোপ করেছে, এক্সপোর্ট ট্যাক্স আরোপ করাতে আরও আমাদের জন্য আমদানি বেড়ে গেছে, যে কারণে এটার প্রভাব বাংলাদেশের বাজারে দ্রুত বিস্তার করছে এবং মালয়েশিয়াও রপ্তানি কর বসিয়ে দিয়েছে। বাংলাদেশের বাজারে 18 থেকে 20 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার পুরোটাই বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাতের সময় আরও থাকছে। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষ ছাড়ল 9 দেশ। নেইপিদোর পক্ষে চীন, রাশিয়া, ভোট দেয়নি ভারত। রোহিঙ্গা ইস্যুতে আগের অবস্থান থেকে সরে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের 9টি দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ পক্ষে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে এই দেশগুলোর খুব একটা কূটনৈতিক প্রভাব না থাকলেও মিয়ানমারের বিরুদ্ধে বৈশ্বিক জনমত তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসির জাতিসংঘের সাধারণ পরিষদের কর্ম অধিবেশনে মিয়ানমারের বিরুদ্ধে আনা প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোটাভুটিতে গত বছরের ৩১ ডিসেম্বর নতুন করে ৯টি দেশ সমর্থন জানিয়েছে বাংলাদেশকে। ২০১৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এই দেশগুলো রোহিঙ্গা বিষয়ে ভোটদান থেকে বিরত ছিল। আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের এই দেশগুলোর আন্তর্জাতিক কূটনীতিতে খুব একটা প্রভাব না থাকলেও বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত বাড়ল বলে মনে করেন বিশ্লেষকরা। এই ৯টি দেশ কূটনৈতিক যে প্রভাব আন্তর্জাতিক ক্ষেত্রে হয়তো তেমন কিছু নেই, কিন্তু তা সত্ত্বেও এটি আন্তর্জাতিক জনমতকে প্রকাশ করছে। এই যে দেশগুলোর মধ্যে একটা রিয়ালাইজেশন আসছে এবং মিয়ানমারের আসা উচিত যে তারা আস্তে আস্তে একেবারেই বন্ধু শূন্য হয়ে যাচ্ছে, নির্বান্ধব হয়ে যাচ্ছে মিয়ানমার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। তবে ভূ রাজনৈতিক কারণে দুই বন্ধু রাষ্ট্র চীনের এই প্রস্তাবের বিপক্ষে ভোট প্রদান আর ভারতের ভোটদান থেকে বিরত থাকাকে বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা। ভারত তো আমাদের বন্ধু রাষ্ট্র বলছি আমরা, এবং সেই বন্ধুত্বর মধ্যে কোনো খাদ নেই আমরা বলছি, কিন্তু ভারত আবার এই ইস্যুতে আগেও বিরত থেকেছে, এখনো বিরত আছে। সুতরাং এটা তো বাংলাদেশের জন্য খুব হতাশাজনক। বাংলাদেশকে আরো বেশি অ্যাগ্রেসিভ এখন কূটনৈতিক ভূমিকা পালন করতে হবে। ক্যামেরুন, গিনি, নামিবিয়া, কেনিয়া, লেসোথো, মোজাম্বিক, তানজানিয়া, পালাউ ও সলোমন দ্বীপপুঞ্জ অবস্থান নিয়েছে বাংলাদেশের পক্ষে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণকে আটকে দেওয়ার শেষ চেষ্টা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কয়েক দফা ভোট গণনা, আদালতে একের পর এক মামলায় হারের পরও বাইডেনের জয় মানতে রাজি নন ট্রাম্প। এবার ৬ জানুয়ারি সমাবেশের ডাক দিয়েছেন তিনি। এতে যুক্তরাষ্ট্র জুড়ে বিশৃঙ্খলার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। আইন অনুযায়ী ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ইলেকট্রাল কলেজ ভোট গণনা করে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয় ঘোষণা করবে, কিন্তু বাইডেনকে জয় ঘোষণার শেষ প্রক্রিয়া ব্যাহত করতেও ট্রাম্প এখন মরিয়া। সিএনএন-এর এক খবরে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের ১৪০ জনেরও বেশি রিপাবলিকান আইন প্রণেতা কংগ্রেসে বাইডেনের জয় আটকাতে চেষ্টা চালাবেন। তারা ইলেকট্রাল কলেজ ভোট গণনার বিরুদ্ধে ভোট দেবেন। একই সঙ্গে কংগ্রেসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন তারা। একই সঙ্গে ওই দিন বাইডেনের জয় বাতিলের দাবিতে ওয়াশিংটনে ট্রাম্পের সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করবে। সেখানে ট্রাম্প নিজে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন ওই সমাবেশ শান্তিপূর্ণ হবে না। এই পরিস্থিতিতে মার্কিন রাজনীতিতে নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। ট্রাম্প মনে করছেন বাইডেনের জয় আটকানোর জন্য কংগ্রেসে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তার শেষ সুযোগ। এক্ষেত্রে প্রতিনিধি পরিষদ এবং সিনেটের সদস্যদের লিখিত আপত্তি দিতে হবে। এই আপত্তির পর কংগ্রেসের দুই কক্ষে বিতর্ক হবে। মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ রয়েছে। সেখানে ইলেকটোরাল ভোট গণনার বিপক্ষে রায় আসবে না। তাই কংগ্রেসে বাইডেনের আনুষ্ঠানিক জয় আটকানো যাবে না। তাদের ধারণা, যে কোনো ধরনের বিশৃঙ্খলার কারণে বাইডেনের জয় কিছুটা বিলম্বিত হলেও ফলাফলে কোনো পরিবর্তন হবে না। আটকানো যাবে না বাইডেনের ২০ জানুয়ারির শপথও। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে। ইতোমধ্যে স্টেন্ট বসানো হয়েছে একটি ব্লকে। সৌরভকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুস্থতা কামনায় টুইট করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও বিসিসিআই সচিব জয় শাহ। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। উৎকণ্ঠা, উদ্বেগ আর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। কোভিড কালেও হাসপাতালের সামনে গণমাধ্যম আর ভক্তদের এমন সরব উপস্থিতি বলে দেয় কতটা জনপ্রিয় একজন সৌরভ গাঙ্গুলি। বেহালায় নিজ বাড়িতে জিম করতে গিয়ে শনিবার সকালে হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলেন কলকাতার মহারাজ। প্রাথমিকভাবে জানা গেছে এনজিওগ্রামের হার্টের আর্টারিতে ধরা পড়েছে ৩টি ব্লক, যার একটি ৯০%, অন্য দুইটি ৭০ ও ৬৫% ব্লক। স্টেন্ট বসানো হয়েছে ৯০% ব্লকের রক্তনালীতে। আগামী সপ্তাহে বসানো হবে বাকিগুলোতেও।
চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে আছেন সৌরভ গাঙ্গুলি। তাকে দেখতে শনিবার সন্ধ্যায় উডল্যান্ডস হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী। বেশ কিছু সময় গাঙ্গুলির পাশেও ছিলেন তিনি। আমি যেটা দেখলাম যে ও ভালো আছে এবং হাসছে, নিজে বিছানায় শুয়ে আমায় জিজ্ঞেস করছে আপনার শরীর ঠিক আছে তো? আমি কোথায়, নিজে একটা স্পোর্টস পার্সন, এত ভালো খেলাধুলা এবং আমাদের গর্ব সবার, আর কেউ ভাবতেই পারছে না যে ওর মতো ছেলে, ওইটুকু বাচ্চা ছেলে, ওর এরকম একটা প্রবলেম হবে। হাসপাতালে আছেন গাঙ্গুলি স্ত্রী ডোনা, কন্যা সানা ও ভাই স্নেহাশিস গাঙ্গুলি। ভক্তরা কামনা করছেন তার দ্রুত সুস্থতা। যত তাড়াতাড়ি ওনার যেন ভালো হয়ে যায় এটাই শুভ কামনা করছি। উনি পিলার আমাদের এখানকার, সৌরভবাবুর মতো কেউ হবে না, প্লিজ কাম ব্যাক। ভারতের হয়ে 113টি টেস্ট, 311টি ওয়ানডে খেলা সৌরভ 2019 সালে বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। নীল আকাশের ছায়ায় স্বচ্ছ পানিতে পাথরের রাজ্য, এর সাথে যোগ হয়েছে বিশাল সবুজ পাহাড়ের চোখ জোড়ানো সৌন্দর্য। নতুন বছরের আনন্দ উদযাপনে সাদা পাথর সহ সিলেটের প্রতিটি পর্যটন কেন্দ্র ছিল দর্শনার্থীর পদচারণায় মুখর। সিলেটের ভোলাগঞ্জ নিয়ে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করে পর্যটকরা মুগ্ধ। আনন্দ করতে এখানে এসেছি এবং অনেক ভালো লাগছে এখানে। আমরা সিলেটে আজকে 6 দিন যাবত ঘুরতেছি, এখানে এসে সবচেয়ে বেশি ভালো লাগছে। আসলে প্রকৃতি যে এতটা সুন্দর হতে পারে আমার জানা ছিল না। করোনার মাঝে নিয়ম নীতি না মেনে বেড়াতে আসা পর্যটকরা বলছেন ভিন্ন কথা। অন্যদিকে দীর্ঘদিন পর পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত হওয়ায় এই কেন্দ্রের উপর নির্ভরশীল জনগোষ্ঠী খুশি। আগের মতো ঠিক রুজি করতে পারতেছি, মানুষদের সাথে মিশতে পারতেছি, ছবিও তুলতে পারতেছি, আমাদের এখন খুব ভালো দিন কাটতেছে। সিলেট থেকে সড়ক পথে ভোলাগঞ্জ হয়ে নৌকায় সাদা পাথর পর্যটন কেন্দ্রে পৌঁছাতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। করোনার আতঙ্কের একটি বছর পার করে নতুন একটি বছরকে স্বাগত জানাতে প্রকৃতির কাছাকাছি ছুটে এসেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা। মনের আনন্দে এই পাথর আর পানির খেলা দেখছেন সকলে। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেব্রুয়ারি 9 এ মাসে দেশে আসছে অক্সফোর্ডের করোনার টিকার চালান। কারা পাবেন প্রথম ধাপে? কাজ করছে কমিটি। ভারতের তৈরি কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন। পদ্মা সেতুর কাজের মেয়াদ ফের বাড়ানো হলেও বাড়বে না খরচ, আশ্বস্ত করলেন প্রকল্প পরিচালক। সৌন্দর্য বাড়াতে সেতুর 2 প্রান্তে হচ্ছে 4টি স্তম্ভ। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।